গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে জিএস কিং থেকে টার্গেট রেল এসএসসির জন্য একটি প্র্যাকটিস ক্লাস। তো আজকে আমরা বিভিন্ন পরীক্ষার ক্লাস তো আমরা করাচ্ছি, রেল এসএসসি রিলেটেড একটি প্র্যাকটিস ক্লাস করব এবং এখানে জিকে প্র্যাকটিস হবে। তো তুমি যে কোনো পরীক্ষার্থী হও, যে কোনো পরীক্ষা টার্গেট করে থাকো, জিকে তোমার পড়তেই হবে এবং তুমি ক্লাসটা দেখতেই পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিংক আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে তুমি পাবে এবং TWS একাডেমি অ্যাপে তোমরা আমাদের বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড যে কোর্সগুলো আমরা করাচ্ছি সেগুলো তুমি পাবে। পেড কোর্স অপশনে গেলেই তুমি দেখতে পাবে আমাদের যে নতুন কোর্সগুলো আছে এবং নতুন যে কোর্সের মধ্যে আমরা রেলের ফাউন্ডেশন ব্যাচ কিন্তু শুরু করেছি, একদম নিউ ব্যাচ, এই মার্চ মাসেই শুরু হয়েছে। যদি প্রয়োজন মনে করো অবশ্যই এই ব্যাচে ভর্তি হতে পারো। এসএসসি জিডির ব্যাচ আছে, এনএম ফাউন্ডেশন ব্যাচ, আপার প্রাইমারি, WBKP কম্বাইন্ড ফাউন্ডেশন। তো সব রকমের ব্যাচ কিন্তু আমরা করাচ্ছি এবং আপকামিং আরো কিছু ব্যাচ আসতে চলেছে। ঠিক আছে, প্রয়োজন হলে অবশ্যই তোমরা নিতে পারো। তো আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। কোশ্চেন নাম্বার 1 দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিছু আমি এখানে রেখেছি। রেলে কি ধরনের কোশ্চেন আসছে? আরআরবি এনটিপিসি 2021 এসছে, আরআরবিএসটি 2019 সালে এসছে। কোশ্চেনটি পৃথিবীর বাইরের বা দূরতম অংশ কোনটি? পৃথিবীর বাইরের অংশ মানে কি বোঝাচ্ছে এখানে? ক্রাস্ট, তোমার স্ম্যানোস্ফিয়ার, কোর মানে কেন্দ্র, অপশন ডি ম্যান্টেল। তো এখানে পৃথিবীর বাইরে মানে পৃথিবীর বাইরে চলে যাবে না, উপরের অংশটার নাম কি? পৃথিবীর এই যে বায়ুমণ্ডল, জলমণ্ডল বা অশ্বমণ্ডল, লিথোস্ফিয়ার বলছি, উপরের অংশটা কি? এখানে বায়ুমণ্ডল বা জলমণ্ডল কথা আমরা বলছি না, এটা হচ্ছে লিথোস্ফিয়ারের উপরের অংশটাকে আমরা বলি ক্রাস্ট। ক্রাস্ট এটাকে বলা হচ্ছে ভূত্বক। এটা পৃথিবীর বাইরের দিকের একটি পাতলা স্তর বা আবরণ, যা পৃথিবীর আয়তনের 1% এরও কম অংশ এই জায়গা দখল করে আছে। এটি অশ্বমণ্ডল বা লিথোস্ফিয়ার উপরের অংশ। এটি পৃথিবীর যে স্তরের একটি ভাগ, যার মধ্যে আছে ভূত্বক এবং এটা ম্যান্টেলের উপরের অংশ। সামুদ্রিক ক্ষেত্রে ভূত্বকটা 3 থেকে 10 কিলোমিটার পর্যন্ত পুরু হয়, আর মহাদেশীয় ভূত্বক 30 থেকে 50 কিলোমিটার পুরু হতে পারে। যাই হোক, তো এই কিছু ইনফরমেশন এখানে আছে। ক্রাস্ট হচ্ছে উপরের অংশ, ভূত্বককে আমরা বলছি পৃথিবীর উপরের অংশটা। কোশ্চেন নাম্বার 2, প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় পৃথিবীর ধরন ও গঠন সম্বন্ধে আলোচনা করা হয়? ধরন ও গঠন সম্বন্ধে আলোচনা করা হয় বলতে হবে কোন ভূগোলে? অপশনে জৈব ভূগোল, যেটাকে বলা হচ্ছে বায়োজিওগ্রাফি। অপশন বি জলবায়ুবিদ্যা, ক্লাইমাটোলজি। অপশন সি হাইড্রোলজি, জলবিদ্যা। অপশন ডি ভূমিরূপবিদ্যা, জিওমরফোলজি। তো কোশ্চেন নাম্বার 2, এখানে আমরা রাইট অ্যান্সার কি নেব? পৃথিবীর ধরন গঠন সম্বন্ধে আলোচনা করা হয়, জলবায়ু তো হবে না এবং জলবিদ্যাও তো হবে না। তাহলে অপশন এ এবং ডি এর মধ্যে তোমাকে একটা অ্যান্সার করতে হবে। এখানে যখন ভূমিরূপবিদ্যা ডিরেক্টলি আছে, তাহলে অপশন ডি আমরা করব। ভূমিরূপবিদ্যা, পৃথিবীর ধরন গঠন সম্পর্কে আলোচনা করা হয়, জিওমরফোলজি। কোশ্চেন নাম্বার 3, পৃথিবীর ক্রাস্ট, যেটা প্রথমে বলা হচ্ছিল যে ভূত্বক, এখানে কত শতাংশ খনিজ রূপে কার্বন থাকে? কার্বনের উপস্থিতি কত পার্সেন্ট? অপশনে 21%, অপশন বি 0.3%, অপশন সি 0.02, অপশন ডি 7.8%। তো এখানে বলতে হবে যে কার্বন কত শতাংশ আছে ভূত্বকের মধ্যে। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি 0.02%। বলা হচ্ছে পৃথিবীর ক্রাস্টে খনিজ রূপে কার্বন রয়েছে 0.02%। সেগুলি হলো কার্বনেটস, হাইড্রোকার্বনেটস, কয়লা এবং পেট্রোলিয়াম এবং বায়ু এই রূপে। এবং বায়ুমণ্ডলে রয়েছে 0.03% কার্বন ডাইঅক্সাইড। এটা আলাদা। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডটা অনেক সময় আসে 0.03%, কিন্তু CO2 গ্যাস আছে, সেটা আলাদা, এটা বায়ুমণ্ডল। আর এটা ক্রাস্টে আছে 0.02, সেটা কি হিসেবে? কার্বনেট, হাইড্রোকার্বনেট, কয়লা, পেট্রোলিয়াম রূপে। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, পৃথিবীর ম্যান্টেলে
গ্যাস মিশ্রিত গলিত পদার্থটিকে কি বলা হয়? দেখো কিছু কোশ্চেন একই জায়গা থেকে আমি রেখেছি, এই ধরনের কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় এসছে। পৃথিবীর ম্যান্টেলটা কি? দেখো এই যে পৃথিবীর উপর থেকে আমরা স্তর বার করি, উপরের অংশটা ক্রাস্ট, তো এই লিথোস্ফিয়ারটাকে আমরা বিভিন্ন অংশে ভাগ করে থাকি, তার মধ্যে একটা অংশ হচ্ছে ম্যান্টেল। ম্যান্টেলে যে গ্যাস মিশ্রিত গলিত পদার্থ থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ম্যাগমা। ম্যাগমা বলা হয়, যেটা অনেক সময় উপরে চলে আসতে পারে। তো এখানে আমরা যে ইনফরমেশনটা পাচ্ছি, দেখো ম্যাগমা হলো প্রচুর মাত্রায় গরম তরল এবং অর্ধতরলের শিলা যারা পৃথিবীর তলদেশে অবস্থান করছে। পৃথিবীর ম্যান্টেলের একটি বড় অংশ হচ্ছে ম্যাগমা দ্বারা গঠিত। পৃথিবীর ক্রাস্টের নিচে উচ্চ তাপমাত্রা এবং চাপে ম্যাগমা জলীয় অবস্থায় থাকে। ম্যাগমা যখন পৃথিবী পৃষ্ঠে বেরিয়ে আসে তখন তাকে বলা হবে লাভা। তো লাভাটা যখন ম্যাগমাটা উপরে চলে আসছে তখন ম্যাগমাকে আমরা বলছি লাভা। পৃথিবীর ম্যান্টেলের উপরের অংশকে কি বলা হয়? তাহলে এখানে উত্তর কি হবে? দেখো একই টাইপের কোশ্চেন রেলে বিভিন্ন সালে এসছে কোশ্চেন গুলো একই জায়গা থেকে, অর্থাৎ পৃথিবীর যে ভূমিরূপ এটাকে আমাদের পড়তে হবে। ভূমিরূপ রিলেটেড প্রশ্ন কিন্তু আসছে, বিভিন্ন মণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডল, সেগুলোও কিন্তু পড়তে হবে। বিভিন্ন স্তর কি কি আছে দেখো এখানে, স্ট্র্যাটোস্ফিয়ার বায়ুমণ্ডলের স্তর, ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের স্তর, এইগুলো তো হবে না। লিথোস্ফিয়ার টোটাল অশ্বমণ্ডল, অ্যাসথেনোস্ফিয়ার। এখানে আমরা অ্যাসথেনোস্ফিয়ার, এটা হচ্ছে আপার ম্যান্টেলের একটি অংশ যেটা পৃথিবীর ক্রাস্টের নিচে অবস্থিত। ক্রাস্টের নিচে হচ্ছে এই অ্যাসথেনোস্ফিয়ার রয়েছে। অ্যাসথেনোস্ফিয়ার যান্ত্রিকভাবে একটি দুর্বল স্তর যেটি লিথোস্ফিয়ারের নিচে অবস্থিত। নিম্নের ব্যক্তিদের মধ্যে কে প্রথম গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেননি? প্রথম গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেননি কে? ইতিহাসের কোশ্চেন, রেল এনটিপিসি 21 সালে এসছে। তো বিভিন্ন প্রশ্নগুলো এইগুলো তো আমরা উপর উপর বলছি, খুব ডিটেলসে যদিও যায়নি। কোশ্চেন গুলো কেমন আসছে তোমরা শুধু দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের পড়তে হবে কতটা। ওকে, রেলের পরীক্ষা যদি তুমি টার্গেট করো তাহলে সেই রেলের মতো করেই পড়তে হবে। প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে একটু ডেপথে পড়তে হবে। গোলটেবিল বৈঠক এটি কবে হয়? 1930 সালে হয় লন্ডনে। গোলটেবিল বৈঠক টোটাল হয় 3টি আমরা জানি, এবং প্রথম গোলটেবিল বৈঠকে জাতীয় কংগ্রেস যোগ দেয়নি, তথা গান্ধীজি যোগ দেয়নি। প্রথমে যোগ দেয়নি, দ্বিতীয়তে যোগ দিয়েছিল কংগ্রেস, তৃতীয়তে আবার যোগ দেয়নি, কারণ কোনো ফলাফল হচ্ছে না, ফালতু একটা বৈঠক। যাই হোক, প্রথম গোলটেবিল বৈঠকে তেজ বাহাদুর শাস্ত্রী ছিল, মোহাম্মদ আলী জিন্নাহ ছিল, সর্দার বলদেব সিং ছিল না। এখানে অংশগ্রহণ করেনি, অপশন বি সঠিক উত্তর হবে। ভূমি সংস্কারকে মূল বিষয় হিসেবে তুলে ধরা 1937 সালে বাংলার কোন দল নির্বাচনে লড়াই করেছিল? কংগ্রেস, মুসলিম লীগ, কিষাণ সভা, কৃষক প্রজা পার্টি। তো এখানে সঠিক উত্তর কি হবে বলো? কোশ্চেন গুলো লেভেলটা তোমরা শুধু দেখো। আজকের ক্লাসটা ওটার জন্য আমি ক্লাসটা নিচ্ছি যে রেলওয়ে এক্সাম বিশেষ করে কোশ্চেন গুলো তোমাকে দেখতে হবে। গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ তুমি করেছো বা এনটিপিসির জন্য, সেক্ষেত্রে তোমাকে কোশ্চেন গুলো আগে ফেস করতে হবে যে কি ধরনের কোশ্চেন পরীক্ষা এসছে এবং কেমন আমাকে পড়তে হবে। অপশন ডি, কৃষক প্রজা পার্টি। এই পার্টি কিন্তু ভূমি সংস্কারের মূল বিষয় তুলে ধরেছিল বাংলার নির্বাচনে সেই সময় 1937-এ। একে ফজলুল হকের নেতৃত্বে কৃষক প্রজা পার্টি গঠিত হয়। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8, পৃথক সত্যাগ্রহ, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ যেটাকে আমরা বলছি, এর জন্য প্রথম মনোনীত হয়েছিলেন বিনোবা ভাবে, আচার্য বিনোবা ভাবে, ব্যক্তিগত সত্যাগ্রহ করার জন্য। পৃথক পৃথক ভাবে, ব্যক্তিগত নয়, পৃথক ভাবে। তো কে ছিল দ্বিতীয় সত্যাগ্রহী? উত্তর কি হবে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, পণ্ডিত জওহরলাল নেহরু, চক্রবর্তী রাজা গোপালাচারী, অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর এখানে কি হবে কেউ বলতে পারবে?
তাহলে প্রথম কে করে? বিনোবা ভাবে। এটাও কিন্তু একটা কোশ্চেন হতে পারে। তিনি ছিল প্রথম সত্যাগ্রহী। পরবর্তী সত্যাগ্রহী ছিল আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, অপশন বি। কত সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান দাবি ওঠে? পাকিস্তানের দাবি উঠেছিল মুসলিম লীগের লাহোর অধিবেশন। সেই অধিবেশনটা কত সালে হয়? উত্তর কি হবে এখানে? অপশন এ 1932, 1942, অপশন সি বলছে 40, অপশন ডি 1934। কংগ্রেসের লাহোর অধিবেশন কিন্তু নয়, এটা মুসলিম লীগের লাহোর অধিবেশন। মুসলিম লীগের লাহোর অধিবেশন। পাকিস্তানের দাবি ওঠে 1940 সালে, মুসলিম লীগের লাহোর অধিবেশন। 1933 সালে পাকিস্তান কথাটি কে প্রথম ব্যবহার করেছিলেন? পাকিস্তান কথাটি কে উদ্ভাবন করেন? যিনি একজন পাঞ্জাবি মুসলিম ছিলেন এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। এই পাকিস্তান কথাটি কে প্রথম ব্যবহার করেন? নুসরত ফাতে আলী, চৌধুরী রহমত আলী খান, রহমত খান, আমানত আলী। সঠিক উত্তর কি হবে এখানে? সঠিক উত্তর হয়ে যাবে চৌধুরী রহমত আলী। এই কোশ্চেনটা কিন্তু বহুবার পরীক্ষায় এসছে, রেলে তো এসছে, অন্যান্য পরীক্ষায়ও আসে। কোশ্চেন নাম্বার 11, কোথায় মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয়? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? কত সালে প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে। প্রতিষ্ঠাতা হচ্ছে ঢাকার নবাব সালিমুল্লাহ। ঢাকার নবাব সালিমুল্লাহ আগা খান নেতৃত্বে প্রতিষ্ঠা করেছিল মুসলিম লীগ। এটা তাহলে বাংলাদেশের রাজধানী বর্তমান যে ঢাকা, সেখানে মুসলিম লীগ এটি প্রতিষ্ঠিত হয় 1906 সালে। কোশ্চেন নাম্বার 12, শের ই বাংলা কাকে বলা হয়? শের ই বাংলা কাকে বলা হয়? ফজলুল হক, হাজী মোহাম্মদ মহসিন, মৌলানা আব্দুল কালাম আজাদ, নবাব সালিমুল্লাহ। এনটিপিসিতে আসা প্রশ্ন। শের ই বাংলা বা শের ই বাঙ্গাল কাকে বলা হয়? শের ই বাঙ্গাল কাকে বলা হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফজলুল হক। শের ই বাঙ্গাল। বাংলার বাঘ বলা হয় আশুতোষ মুখোপাধ্যায়কে, তাই তো? পরবর্তী কোশ্চেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা গানটি কে রচনা করেন? মোহাম্মদ ইকবাল, মুন্সি প্রেমচাঁদ, চন্দ্রশেখর আজাদ, অপশন ডি কোনটি নয়। তো সঠিক উত্তর এখানে কি হবে? প্রত্যেকে বলবে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এটি লিখেছেন মোহাম্মদ আল্লামা ইকবাল। অপশন এ রাইট অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন, ভারত সরকার NBHM অর্থাৎ ন্যাশনাল বি কিপিং অ্যান্ড হানি মিশন নামে একটি নতুন সেন্ট্রাল সেক্টর স্কিম চালু করে, যা কোন বিপ্লবের সাথে জড়িত? এটার একটা নাম আছে, রেভলিউশনটার নাম কি? মশলা বিপ্লব, মিষ্টি বিপ্লব, মধু বিপ্লব, সোনালী বিপ্লব। এই যে নতুন স্কিম, এর নাম হয়েছে সুইট রেভলিউশন, অপশন বি মিষ্টি বিপ্লব। ঠিক আছে, অনেকে মনে করতে পারো মধু, না। গোল্ডেন রেভলিউশন যেটা হচ্ছে হর্টিকালচার এবং মধু উৎপাদন, সেটাও কিন্তু আমরা জানি, বাট এটা একটু আলাদা। ন্যাশনাল বি কিপিং অ্যান্ড হানি মিশন যেটা বলা হচ্ছে, এই নামে যে স্কিমটা হয়েছে, এটা সুইট রেভলিউশন বা মিষ্টি বিপ্লব নামে পরিচিত, এর সঙ্গে জড়িত। কোশ্চেন নাম্বার 15, উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে কবে স্টার্ট আপ ইন্ডিয়া ইনিশিয়েটিভ চালু করা হয়? স্টার্ট আপ ইন্ডিয়া, এই ইনিশিয়েটিভটি লঞ্চ হয়েছে কবে? 2021 সালে কোশ্চেনটা এসছে, কিন্তু দেখতে পাচ্ছ সালটা হচ্ছে 2021 এর এনটিপিসিতে এসছে, সিবিটি 1 এ সম্ভবত। 16 জানুয়ারি 2016, 14 জানুয়ারি 2014, 17 জানুয়ারি 2017, নাকি অপশন ডি 15 জানুয়ারি 2015? কি হবে সঠিক উত্তর এখানে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 2016 সালে 16 জানুয়ারি স্টার্ট আপ ইন্ডিয়া এটি লঞ্চ হয়। তো প্রত্যেকে যারা ক্লাসে আছো, আমাদের যে ব্যাচগুলো আমরা করাচ্ছি,
তোমরা এক ঝলকে দেখে নাও। নতুন রেলের ব্যাচ কিন্তু আমরা শুরু করেছি, এই মাসেই মার্চে শুরু হয়েছে, কয়েকটা ক্লাস হয়েছে। প্রত্যেকেই যারা আছো অন্যান্য ব্যাচগুলো দেখতে পাচ্ছ, প্রয়োজন হলে তোমরা অবশ্যই জয়েন করবে। কোশ্চেন নাম্বার 16, একটি রেফ্রিজারেটর হলো কি? একটি তাপ উৎপাদনকারী ইঞ্জিন, একটি এয়ার কুলার, একটি বৈদ্যুতিক মোটর, একটি তাপ ইঞ্জিন যা বিপরীত ক্রমে কাজ করে। রেফ্রিজারেটর হচ্ছে ফ্রিজ, সেখানে কি হয়? তাপ ইঞ্জিন মানে কি? তাপ তৈরি করবে। আর রেফ্রিজারেটর ফ্রিজে কি হয়? তাপ নিষ্কাশন করে। তাহলে এখান থেকে অপশনটা তুমি বার করতে পারবে কোন অপশনটি হবে। একটি তাপ উৎপাদনকারী ইঞ্জিন, এটা উৎপাদন করছে না, এটা নিষ্কাশন করছে। তাপ ইঞ্জিন যা বিপরীত ক্রমে কাজ করে, এটা তাপ ইঞ্জিন যা উৎপন্ন করছে না, নিষ্কাশন করে, দিয়ে ঠান্ডা করছে। কোশ্চেন নাম্বার 17, একটি নক্ষত্রের রং তার কিসের উপর নির্ভর করে বা কিসের ইঙ্গিত দেয়? ওজন, আকার, দূরত্ব, উষ্ণতা। একটি নক্ষত্র যত বেশি উজ্জ্বল, বুঝতে হবে তার উষ্ণতা তত বেশি। এখানে সঠিক উত্তর অপশন কি হবে? অপশন নাম্বার ডি, উষ্ণতা বা টেম্পারেচারকে নির্দেশ করে। পরবর্তী প্রশ্ন, 357 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফোটালে কোন ধাতুর কণা তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় পরিণত হবে? অর্থাৎ স্ফুটনাঙ্ক 357 ডিগ্রি সেন্টিগ্রেড কার বলো? এটা হচ্ছে স্ফুটনাঙ্কের কথা বলা হচ্ছে। স্ফুটনাঙ্কটা এখানে 357 ডিগ্রি সেন্টিগ্রেড। 357 ডিগ্রি সেন্টিগ্রেড স্ফুটনাঙ্ক এখানে কার? সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। পারদ, তামা, ব্রোঞ্জ, গ্যালিয়াম। সঠিক উত্তর কি হবে? এখানে কোশ্চেনটা কি? তরল থেকে বাষ্প হবে, অর্থাৎ সেটা ফুটে বাষ্প হচ্ছে। স্ফুটনাঙ্ক 357, এখানে অপশনে পারদ হয়ে যাবে। পারদের স্ফুটনাঙ্ক 357 কাছাকাছি। এই জি হচ্ছে পারদের সংকেত। কোশ্চেন নাম্বার 19 বলছে, ঘরের তাপমাত্রায় নিম্নের কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি? ঘনত্ব সবচেয়ে বেশি কার? দুগ্ধ, দুধ, অ্যাসিটোন, লোহিত মৃত্তিকা, লোহা। চারটি অপশন, 4 রকমের। দুধ, যেগুলো আমরা খেয়ে থাকি সেই দুধ বলতে পারো। অ্যাসিটোন, এটা একটা জৈব উপাদান। লোহিত মৃত্তিকা, মাটি। আর লোহা, এখানে লোহা কঠিন একটা বস্তু, ভারী একটি বস্তু, এর ঘনত্ব সবচেয়ে বেশি হবে তুলনামূলক, একটা নর্মাল হিসাবে তুমি যদি করো। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, কোন বস্তুর উপাদানের বাষ্পীভবনের লিনতাপ হলো সেই পরিমাণ তাপ যা একক ভরের বস্তুর কি করতে পারে? উষ্ণতার অপশনে বলছে কি? উষ্ণতার পরিবর্তন ঘটিয়ে তরল থেকে গ্যাসীয়তে পরিণত করে। উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে তরল থেকে গ্যাসীয় করতে পারে। উষ্ণতা পরিবর্তন না ঘটিয়ে গ্যাসীয় থেকে তরল। উষ্ণতার পরিবর্তন ঘটিয়ে গ্যাসীয় পদার্থ থেকে তরলে পরিণত করতে পারে। তো লিনতাপ বা ল্যাটেন্ট হিট মানে কি? এমন একটা তাপ যে তাপে বস্তুর অবস্থাটা পরিবর্তন হবে, অর্থাৎ কঠিনটা তরল হবে, তরলটা গ্যাস হবে। ঠিক আছে। বা সেই তাপটা নিষ্কাশন করলে গ্যাসটা আবার তরল হবে। ঠিক আছে। সে তাপ নিষ্কাশন করলে তরল পদার্থ আবার কঠিন হবে। অর্থাৎ জলকে যদি আমি ঠান্ডা করতে থাকি, বরফ হবে। আবার তাপ তুমি দিতে থাকো, আস্তে আস্তে জলটা ফুটবে, বাষ্প হবে। এই যে কঠিন, তরল, গ্যাসীয় বলছি, এটা একটা অবস্থা বা স্টেট পদার্থের। তো লিনতাপ এমন একটা তাপ পদার্থের অবস্থাটাকে পাল্টে দেবে, কিন্তু উষ্ণতা পাল্টাবে না। তাহলে কোন বস্তুর উপাদানের বাষ্পীভবনের লিনতাপ, বাষ্পীভবনের লিনতাপটা কি? তাহলে উষ্ণতার পরিবর্তন ঘটিয়ে এটা ভুল আছে, উষ্ণতার পরিবর্তন ঘটিয়ে এটা ভুল আছে। এই না ঘটিয়ে এটা আমাদের নিতে হবে। এবার তোমাকে বার করতে হবে বাষ্পীভবনের লিনতাপ মানে কি? বাষ্পীভবন মানে তরল থেকে বাষ্প নাকি গ্যাস থেকে তরল? তরল থেকে গ্যাসীয়। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। তাহলে গ্যাসীয় থেকে তরল হবে না। ঠিক আছে। গ্যাসীয় থেকে তরল হবে না, আমাদের তরল থেকে গ্যাস হলে এটা বাষ্পীভবনের লিনতাপ হবে। ডিলাটোমিটার কিসের পরিমাপে ব্যবহৃত হয়? ডিলাটোমিটার তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তি, পদার্থের মাত্রাগত পরিবর্তন। অপশন ডি তাপীয় শক্তি।
ডিলাটোমিটার যন্ত্রটি ব্যবহৃত হয়, মনে রাখবে, পদার্থের মাত্রাগত পরিমাণ মেজারমেন্টের জন্য। আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত হয়? আলোর গতিবেগ আমরা জানি যে এটাকে যদি সি বলি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, কিন্তু এটা তোমাকে বলেছে মাইলে করতে হবে। মাইল, 1 মাইল মানে কত? 1 মাইল মানে কত মিটার? 1 মাইল মানে কত মিটার? 1 কিলোমিটার মানে 1000 মিটার আমরা জানি, 1 মাইল মানে 1.6 কিলোমিটার মতো। তার মানে এটা 1660 মিটারের বেশি হবে, এরকম প্লাস হবে। 1 মাইল মানে এত মিটার হবে, প্রায় 1600 মিটারেরও বেশি। ঠিক আছে, তাহলে এটাকে দিয়ে এটা ভাগ করতে হবে। রেজাল্ট যেটা আমরা পাবো 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে, এটা প্রায়, ঠিক আছে, এটা কাছাকাছি যাচ্ছে। এটা আমাদের বুঝতে হবে। এটাকে আমরা মাইলে কনভার্ট করলে উত্তরটা পেতে পারি। তুমি এই অপশনটা মনে রাখবে, যেহেতু পরীক্ষায় এসছে প্রশ্নটা, এটা 1,86,000 মাইলের কাছাকাছি হয় আলোর গতিবেগ 1 সেকেন্ডে, মানে এত বেগ। এটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। পরবর্তী কোশ্চেন, লাল, সবুজ, নীল এই তিনটে রঙের মিশ্রণে আমরা কি পেতে পারি? এই তিনটি দেখো, তিনটি হচ্ছে প্রাথমিক কালার বা মৌলিক রং। প্রাথমিক রং হচ্ছে এই তিনটি, ফান্ডামেন্টাল কালার হচ্ছে লাল, নীল, সবুজ। সাদা, কালো, মেরুন, নীল। তাহলে এখানে উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সাদা। দেখো, তিনটি প্রাথমিক রং যদি মেশায় আমরা রেজাল্ট পাবো সাদা। প্রাথমিক বর্ণ সবুজ, নীল এবং লাল। দুটো প্রাথমিক রং মিশিয়ে যে রং আমরা পাই সেটাকে বলা হয় গৌণ রং বা সেকেন্ডারি কালার। বৈজ্ঞানিক সিভি রমন আবিষ্কার করেন কি? সিভি রমন ভারতবর্ষের প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত ফিজিক্সের তৈরি নোবেল পান 1930 সালে। কিসের জন্য? রমন এফেক্ট, রমন রে, গাছের জীবন, এক্স রে। এটাকে বলা হয় রমন এফেক্ট। রমন এফেক্ট তার নামেই করা হচ্ছে, যার জন্য তিনি নোবেল পান, যেটা হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট, আলোর বিক্ষেপণ। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 25 বলছে যে লাল, এটা বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয় কেন? লাল রং ব্যবহার করার কারণ কি? কারণ রক্তের রং লাল, বাতাসের অণু লাল আলোকে সব থেকে কম বিক্ষিপ্ত করে, লাল রং সহজলভ্য, লাল রং চোখের ক্ষেত্রে সুখকর। লাল হচ্ছে বিপদ সংকেত হিসেবে আমরা ব্যবহার করে থাকি। ধরো ট্রেন আসছে, দূর থেকে অনেক, যদি ট্রেনটা থামাতে হয় লাল রং দেখানো হয়, লাল রঙের কাপড় অনেক সময় দেখানো। এর কারণ হচ্ছে লাল রং বহু দূর থেকে দেখা যায়, এটা একটা কারণ। তার এই বহু দূর থেকে দেখা যাওয়ার ব্যাপারটা হচ্ছে এটাই যে বাতাসের অণু লাল আলোকে সব থেকে কম বিক্ষিপ্ত করে, কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, এটা বাতাসে কম বিক্ষিপ্ত হয়, বহু দূর থেকে বোঝা যায়। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। আচ্ছা, এটা অলরেডি আমরা কোশ্চেন করিয়েছি, তাই তো? তো যাই হোক, এটা তোমরা যারা পরে কানেক্ট হয়েছে হোমওয়ার্ক করবে। আমাদের আজকের সেশন এখানে এন্ড হচ্ছে। 25 কোশ্চেনের মধ্যে তুমি কত পাচ্ছ? দেখো, বিভিন্ন কোশ্চেন আছে আমরা যেগুলো আলোচনা করেছি,
তার মধ্যে তুমি কিছু কোশ্চেন একই টাইপের পেয়েছো, আমরা একই জায়গা থেকে কয়েকটা কোশ্চেন করে দেখালাম যে এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে, বিভিন্ন পরীক্ষা এসছে, রেলের বিভিন্ন সালে এসছে, তোমাদের সেইভাবে প্রস্তুতিটা নিতে হবে। তুমি যে পরীক্ষা টার্গেট করবে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা কিন্তু দেখতে হবে। রেলের প্রচুর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, তুমি গুগল সার্চ করলে প্রচুর কোশ্চেন পেয়ে যাবে। তোমাকে নিজে খাটতে হবে, নিজের দায়িত্ব নিজে নিতে হবে। সবচেয়ে বড় কথা এটা, কম্পিটিটিভ ফিল্ডে তুমি যতই মাস্টারের কাছে পড়ো, এক জায়গায় পড়ো আর 10 জায়গায় পড়ো আর 50 জায়গায় পড়ো, তুমি না পড়লে তো কিছু হচ্ছে না, তাই তো? তুমি পরীক্ষা দেবে, তুমি চাকরি করবে, তো তোমার দায়িত্ব তোমাকে নিতে হবে এখন থেকেই, আজ থেকেই। তুমি পরীক্ষা কবে হবে সেই টার্গেট নিয়ে চললে হবে না। পরীক্ষা যখনই হোক তুমি রেডি থাকো, প্রস্তুত থাকো যে হ্যাঁ যদি আগামী কাল পরীক্ষা হয় আমি পরীক্ষা দেবো, পাস করব। এই কনফিডেন্স লেভেলটা তোমার যবে আসবে তবে দেখবে তুমি যে পরীক্ষা দিচ্ছ পাস করছো। তোমার কাজ হবে সাবজেক্ট চ্যাপ্টার ভিত্তিক তোমাকে পড়তে হবে, যে কোনো সাবজেক্ট, ইতিহাস, ভূগোলিক, তোমার ম্যাথমেটিক্স বলো, রিজনিং, সেখানেও চ্যাপ্টার আছে, চ্যাপ্টার ভিত্তিক তুমি পড়ো। কোন চ্যাপ্টার থেকে ম্যাথ এখন আমার হচ্ছে না, পাচ্ছি না, ভুল হচ্ছে, সেগুলো ফাইন্ড আউট করো। বিশেষ করে রেলের পরীক্ষা তুমি যদি দাও, ম্যাথ রিজনিং তুখোড় হতে হবে, ওখানে কোনো কম্প্রোমাইজ করলে হবে না। রেগুলার 2 ঘন্টা ম্যাথ, 2 ঘন্টা রিজনিং তোমাকে করতেই হবে। আর জিকে তো 3-4 ঘন্টা পড়তে হবে। রেলের ক্ষেত্রে এসএসসি যদি বলো, সেখানে ইংলিশটাও আছে, সেটাকেও তোমাকে গুরুত্ব দিতে হবে। রেগুলার 1 ঘন্টা অন্তত ইংলিশ পড়তে হবে, রেগুলার 1 ঘন্টা তোমাকে সময় দিতেই হবে মিনিমাম, তার বেশি তুমি যত দেবে তো তোমার ব্যাপার। ঠিক আছে, যাই হোক, তো তুমি একটা রুটিন করবে, তুমি যে পরীক্ষায় দিতে চাও না কেন, একটা সিস্টেমেটিক ওয়েতে তুমি 6 মাস থেকে 1 বছর চলো, তুমি ঠিক বুঝতে পারবে তোমার কি করতে হবে কি করতে হবে না। ঠিক আছে, আজকে সেশন এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।